আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেরান হোসেন, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 23-24 সেশনে। তো আজকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের কনিক্স টপিক নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আজকের আমাদের লেকচারটা হচ্ছে চারটা ভাগে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে ইন্ট্রো, অর্থাৎ কনিক রিলেটেড বিভিন্ন পরিচিতি। তারপরে পার্টটা হচ্ছে পরাবৃত্ত, তারপরটা হচ্ছে উপবৃত্ত এবং লাস্ট হচ্ছে অধিবৃত্ত। তো আমরা প্রথমে ইন্ট্রো দিয়ে শুরু করি। তো এখানে একটি টাইপ রয়েছে, সেটা হচ্ছে কণিকের প্রকৃতি নির্ণয় সংক্রান্ত। তো আমরা জানি কণিকের সাধারণ সমীকরণ হচ্ছে এটা। তো এখান থেকে আমরা এ বি এইচ জি এফ সি এর মান নির্ণয় করব। নির্ণয় করার পর হচ্ছে আমরা ডেল এর মান নির্ণয় করব। এটা একটা নির্ণায়ক। তো এই নির্ণায়কের মান নির্ণয় করব। যদি ডেল এর মান যদি 0 আসে, তাহলে এই কণিকের সমীকরণটি একটি জোড়া সরলরেখা নির্দেশ করবে। এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। আর এক জোড়া সরলরেখার উৎকেন্দ্রিকতার মান হচ্ছে অসীম। এরপর যদি ডেল এর মান যদি 0 সমান না হয়, তখন আমাদের চারটা কন্ডিশন অ্যারাইজ করবে। তো প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদের এ ইজ ইকুয়াল টু বি হবে এবং এদের মান হচ্ছে 0 সমান হবে না, এবং এইচ এর মান যদি 0 হয়, তাহলে এটি একটি বৃত্ত নির্দেশ করবে যার উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 0। আবার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি হলে সেটি একটি পরাবৃত্ত নির্দেশ করবে যার উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1। আবার এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মান যদি 0-র চেয়ে যদি ছোট হয়, তাহলে এটি একটি উপবৃত্ত নির্দেশ করবে যার উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 0-র চেয়ে ছোট। এই পরাবৃত্তের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা বলতে পারি যে এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মান 0 হবে। এটা হচ্ছে পরাবৃত্তের। তারপরে আবার যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মান যদি 0-র চেয়ে বড় হয়, তাহলে এটি একটি অধিবৃত্ত নির্দেশ করে যার উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 0-র চেয়ে বড়। তো আমরা কয়টা ম্যাথ দেখি। তো বলছে এখানে একটি সমীকরণ, এই সমীকরণটির কি নির্দেশ করে, কোন কণিক নির্দেশ করে। তো আমরা প্রথমে সমীকরণটি লিখব, এরপর এটিকে কণিকের আদর্শ ফরম্যাটে সাজিয়ে এ এইচ বি জি এফ সি নির্ণয় করব। তারপর হচ্ছে ডেল নির্ণয় করব। তো এখানে ডেল নির্ণয় করলে দেখা যাচ্ছে যে মানটা হচ্ছে 0 সমান নয়। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে এই কণিকটি কোনো জোড়া সরলরেখা নির্দেশ করে না। হয় এটা বৃত্ত নির্দেশ করবে, না হয় পরাবৃত্ত, না হয় উপবৃত্ত, না হলে অধিবৃত্ত। তো এর জন্য আমরা এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মান নির্ণয় করব। এখানে দেখা যাচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মানটা আসতেছে 0-র চেয়ে ছোট। তাহলে এটি কি নির্দেশ করবে? এটি উপবৃত্ত নির্দেশ করবে। তাহলে আমরা বলতে পারি এই কণিকটির আসলে একটি উপবৃত্ত। এর সমীকরণ। তারপর বলছে এইরকম একটি সমীকরণ বলছে। তো এই সমীকরণটি কোন ধরনের কণিক? প্রিভিয়াস ম্যাথ, ঠিক আগের মতো আমরা সমীকরণটা লিখবো। তারপর হচ্ছে কণিকের আদর্শ সমীকরণের ফরম্যাটে সাজাবো। তারপর হচ্ছে এ এইচ বি জি এফ সি নির্ণয় করব। করার পর হচ্ছে আমরা ডেল নির্ণয় করব। তো এখানেও ডেল নির্ণয় করলে দেখা যাচ্ছে যে ডেলের মানটা 0-র সমান না। তাহলে এটি জোড়া সরলরেখা হবে না। হতে পারে বৃত্ত, হতে পারে পরাবৃত্ত, হতে পারে উপবৃত্ত, হতে পারে অধিবৃত্ত। তো আমরা এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মান নির্ণয় করি। তো এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মান নির্ণয় করলে দেখা যাচ্ছে যে মানটা আসতেছে 0-র চেয়ে বড়। তাহলে এটি কি নির্দেশ করে? এটি হচ্ছে একটি অধিবৃত্ত নির্দেশ করে। এই কণিকের সমীকরণটি হচ্ছে একটি আসলে অধিবৃত্তের সমীকরণ। এখন যদি দেখা যেত যে এইচ এর মান এখানে আমাদের 0 আসছে, এই এর মানটা 1 আসলো আর বি এর মানটাও 1 আসলো, তখন এটা কি নির্দেশ করবে? তখন এটা আমাদের বৃত্ত নির্দেশ করবে। এই যে আমরা পড়ছিলাম যে এ এবং বি এর মান যদি সমান হয় কিন্তু 0 হবে, তাহলে এ আর বি ইজ ইকুয়াল টু 1 হলো, আর এইচ এর মান 0। তো বৃত্ত। তো এটা আমরা একটু খেয়াল রাখবো, এটা দিয়ে দিতে পারে যদি কোশ্চেন যদি একটু কঠিন করতে চায়। তো আমরা আজকের লেকচারের সেকেন্ড পার্টে আসি, পরাবৃত্ত। পরাবৃত্তের এখানে আমাদের দুইটি ট্র্যাপ রয়েছে।
প্রথম টাইপ হচ্ছে আমাদের পরাবৃত্তের লেখচিত্র সংক্রান্ত, আর আমাদের হচ্ছে এই পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয় সংক্রান্ত। তো আমরা প্রথম টাইপটি দেখি। এখানে আমাদের লেখচিত্র সংক্রান্ত বিভিন্ন ইস্যু আছে। তো আমরা জানি যে পরাবৃত্তের দুটি আদর্শ রূপ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। যদি আমরা প্রথমে যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax কে বিবেচনা করি, তাহলে এর মান ইজ গ্রেটার দেন 0 যদি বিবেচনা করি, তাহলে আমাদের লেখচিত্রটা দাঁড়ায় এইরকম। আবার যদি লেস দেন যদি 0 করি, তাহলে পুরা এর বিপরীত লেখচিত্র আমরা দেখতে পারবো। এই এই যে এখানে একরকম আসতেছে, এইখানে। এবং দুই ক্ষেত্রে হচ্ছে আমাদের শীর্ষবিন্দু 0,0, উপকেন্দ্রের মান হচ্ছে a,0, তারপরে হচ্ছে অক্ষরেখায় এবং নিয়ামক রেখায় যে বিন্দুতে ছেদ করে সেটাকে হচ্ছে আমরা জেড নামে চিনি। এই জেড এর মান, জেড এর স্থানাঙ্ক হচ্ছে -a,0। ঠিক একইভাবে আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর ক্ষেত্রে দেখবো। যখন এর মান 0 আসতে, এর মান হচ্ছে গ্রেটার দেন 0 আসতেছে, তখন দেখা যাচ্ছে এরকম উপরের দিকে। আবার যদি এর মান যদি লেস দেন 0 আসে, তখন দেখা যাচ্ছে যে লেখচিত্রটা হচ্ছে এরকম নিচের দিকে অবস্থান করছে। এই ক্ষেত্রে হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে 0,0, এস এর অর্থাৎ হচ্ছে আমাদের উপকেন্দ্রের মান বা স্থানাঙ্ক হচ্ছে 0,a, আর অক্ষরেখা আর নিয়ামক রেখার ছেদবিন্দু হচ্ছে আমাদের আসতেছে 0,-। তো আমরা এগুলা দেখলাম হচ্ছে শীর্ষবিন্দু যদি আমাদের 0,0। এখন যদি শীর্ষবিন্দু যদি আমাদের অন্য কিছু আসে, আলফা কমা বিটা, তখন আমাদের সমীকরণগুলো একটু চেঞ্জিং আসবে। তো আমরা প্রথমে এটা একটু বিবেচনা করি। y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। a ইজ গ্রেটার দেন 0 হলে দেখা যাবে যে পূর্বের মতো ডান পাশে লেখচিত্রটা যাচ্ছে, আবার গেট লেস দেন 0 হলে বাম পাশে যাচ্ছে লেখচিত্রটা। এখানে আমরা খেয়াল করব আমাদের শীর্ষবিন্দু এই ক্ষেত্রে আসতেছে আলফা কমা বিটা, উপকেন্দ্র আসতেছে আলফা প্লাস এ কমা বিটা। এই এটা কি? এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব। আর পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব, তারপরে এই জেড থেকে হচ্ছে শীর্ষবিন্দুর দূরত্ব সেম। মানে আমরা বলতে পারি হচ্ছে এ জেড ইজ ইকুয়াল টু এস। তো এস এর স্থানাঙ্ক আসতেছে আলফা প্লাস এ কমা বিটা, তারপরে জেড এর স্থানাঙ্ক আসতেছে আলফা মাইনাস এ কমা বিটা। এইটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা যদি এই জিনিসগুলো যদি মনে রাখতে পারি, তো আমাদেরকে এখান থেকে যে কোনো কিছু যদি নির্ণয় করতে বলা হয়, আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো এরপরে যদি আমরা এটাকে যদি বিবেচনা করি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এর মান গ্রেটার দেন 0 হলে এটা উপরের দিকে যাবে লেখচিত্রটা, আর লেস দেন 0 হলে নিচের দিকে। ঠিক আগের মতো সবকিছু। শীর্ষবিন্দু আলফা কমা বিটা, এস এর স্থানাঙ্ক হবে হচ্ছে আলফা কমা বিটা প্লাস এ, এই যে, আর জেড এর স্থানাঙ্ক হবে হচ্ছে আলফা কমা বিটা মাইনাস এ। যেখানে সেম, এখানেও সেম, এখানেও সেম। তো আমরা এগুলো একটু দেখবো। এগুলা বইয়েও সব দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নেই। এগুলা হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে। যদি আমরা যদি এগুলা যদি মনে না রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে ম্যাথ দিলে আমরা সেখান থেকে কোনো কিছু আমাদেরকে এটা নির্ণয় করতে বলছে, আমরা এটা হচ্ছে পরীক্ষার সময় নাও পাইতে পারি। তো আমরা এগুলো একটু মনে করার চেষ্টা করবো, মনে রাখার চেষ্টা করবো।
তো এইখান থেকে এই রিলেটেড কিছু কোশ্চেন হচ্ছে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে আসছে, তো আমরা একটু ওই কোশ্চেনগুলো একটু দেখি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4by পরাবৃত্তটি কিসের সাপেক্ষে প্রতিসম? তো আমরা এরকমই একটা হুবাহু কিছুক্ষণ আগে দেখলাম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এই তো দেখি কি মনে হচ্ছে এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম। অবশ্যই এটা দেখা যাচ্ছে যে আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো ঠিক এখানেও একই অ্যান্সার হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তারপরে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay এবং এর মান গ্রেটার দেন 0, অক্ষরেখা কোন দিকে অবস্থিত? অক্ষরেখার কোন দিকে অবস্থিত? এটাকে আমরা আসলে বলতে পারি এরকম ভাবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, যেখানে a এর মান হচ্ছে লেস দেন 0। তো আমরা তো এরকম একটা দেখলাম কিছুক্ষণ আগেই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay আর a এর মান হচ্ছে লেস দেন 0। তো এটা হচ্ছে আমাদের লেখচিত্র, এটা হচ্ছে আমাদের এই কণিকের অক্ষরেখা, এটা হচ্ছে আমাদের এই কণিকের অক্ষরেখা, আর এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর উপর লম্ব রেখা। তো অক্ষরেখার নিচের দিকে অবস্থান করতেছে এই, সরি। তো আমাদের অ্যান্সারটা হবে এক্স অক্ষের নিচে। তারপর আসি আমাদের সেকেন্ড টাইপ, সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয়। তো এখানে হচ্ছে আমাদের একটা কন্ডিশন আছে। তো আমাদের বইয়ে হচ্ছে এখানে বিভিন্ন হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়, তারপরে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তারপরে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো এগুলো আমাদের একটু হচ্ছে বইয়ে একটু খুব সুন্দরভাবে দেওয়া আছে একটা চার্ট। এই চার্টটা হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এই চার্টটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা হচ্ছে কণিক থেকে পরাবৃত্ত থেকে যে কোনো কোশ্চেনই দেখ না কেন আমরা সহজেই পাবো। তো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। পি এর কোন মানের জন্য 4,4 বিন্দুটি এই পরাবৃত্তের উপকেন্দ্র? তো আমরা এটাকে পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে যাই। তো এখানে এক্স স্কোয়ার -8x + 16 দিলাম, এইগুলাকে হচ্ছে সমীকরণের ডান পাশে নিয়ে যায় -by -7। তো উভয় পাশে যেহেতু 16 যোগ করছি, তো এই যে এখানে +16 তো এইটাকে আমরা লিখতে পারি x - 4 হোল স্কোয়ার, তারপরে 16 - 7 করলে আসতেছে হচ্ছে +9। তো এখান থেকে পুরাটা থেকে যদি আমরা পি কমন নিয়ে নিই, -p কমন নিয়ে নিই, তো আসতেছে আমাদের y - 9/p। তো এখানে আমাদের আলফার মানটা হচ্ছে 4 আর বিটার মান হচ্ছে 9/p। আর এখানে আমাদের এর মান হচ্ছে কিছুটা আমাদেরকে এভাবে সাজিয়ে নিতে হবে, 4 ইন্টু -p/4। এখানে আমাদের এর মানটা হচ্ছে এটা, তাহলে এ আসতেছে হচ্ছে -p/4। তাহলে আমাদের উপকেন্দ্র হচ্ছে 4,9/p। এটা হচ্ছে আমাদের কোন সমীকরণটা নির্দেশ করতেছে? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এই ক্ষেত্রে আমরা উপকেন্দ্র কি দেখলাম কিছুক্ষণ আগে? এই যে উপকেন্দ্র হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু আলফা কমা বিটা প্লাস সি। ঠিক আমরা একই কাজটা এখানেও করছি। এই যে আলফার মান হচ্ছে 4, তারপর হচ্ছে বিটা প্লাসে 9/p প্লাস -p/4। তো যেহেতু এটা আছে 4,4 এর সমান হবে, তাহলে আমরা বলতে পারি 9/p - p/4 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে?
তো আমরা এটা সলভ করলে আমরা পি এর দুটা মান পাবো, -18 আর -2, না সরি, -18 আর 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর একটা ম্যাথ দেখি, y² + 12x - 4y + 7 = 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? তো আমরা এটাকে আদর্শ সমীকরণে সাজাবো, ঠিক পূর্বের ম্যাথের মতো। এরকম 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 করে যে সাজানোর পর দেখা যাবে আমাদের a এর মান আসতেছে -7। তা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে মডুলাস অফ 4a। তা আমাদের অ্যান্সার আসতেছে 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হলে আমাদেরকে হচ্ছে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে হবে, বইয়ে বিভিন্ন ম্যাথ আছে, বইয়ের ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করলে আমরা কিভাবে আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে পারি সেটা সম্পর্কে একটা ধারণা পাবো। একটু বইয়ের ম্যাথ গুলো একটু প্র্যাকটিস রাখবো আদর্শ ফরম্যাটে নিয়ে আসার জন্য। এই 5-6টা ম্যাথ করলেই আমাদের এটার প্রতি একটা এক্সপিরিয়েন্স আসে যাবে। তো আমরা পরবর্তী ম্যাথটা, এরকম একটা দেওয়া আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? এখানেও আমরা আদর্শ ফরম্যাটে নিয়ে আসবো। আদর্শ ফরম্যাটে নিয়ে আসলে আমাদের আসতেছে x + 6 হোল স্কয়ার = -3y - 12। তো এই জায়গায় আমাদের এই 6 এর মান হচ্ছে -α। আমাদের সমীকরণটা ছিল x - alpha হোল স্কয়ার = 4ay - beta। তো -β = -12 লেখা যেতে পারে, তাই থেকে β = 12 আসবে। আর এখানে -α = +6 হবে। তো আলফা = -6। তাহলে শীর্ষবিন্দু কি? আমাদের আলফা কমা বিটা, -6, 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে বলছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা? তো আমরা একটা জিনিস খেয়াল করব, পরাবৃত্তের শীর্ষবিন্দু পরাবৃত্তের সমীকরণকে সবসময় সিদ্ধ করবে। কারণ এই পরাবৃত্তের শীর্ষবিন্দুটা পরাবৃত্তের যেই লেখচিত্র বা পরাবৃত্তের সমীকরণের যে চিত্রটা, এটার উপর অবস্থান করতেছে। তো আমাদের এখান থেকে আমরা বলে দিতে পারবো যে কোনটা হচ্ছে অ্যান্সার। তো এখানে মিলায় দেখবো যে কোনটা হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করতেছে। সরি, তো দেখা যাবে -3, -7 এই সমীকরণটাকে সিদ্ধ করতেছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সহজ হিসাব। সেটা একটু আমরা চেক করে দেবো। তারপর বলছে এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। তো এটা আমাদের কিছুটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়াও আছে, খালি শুধু একটু একটা কাজ করতে হবে, এই ওয়াই এর সামনে কোনো মাইনাস রাখা যাবে না। এই মাইনাসটা কমন নিয়ে বাইরে নিয়ে আসতে হবে, -4 × y - 2। এই সবগুলোর সামনে কোনো মাইনাস থাকবে না। আমরা মাইনাস থাকলে বা কোনো কিছু যদি গুণ আকারে থাকে সেটাকেও আমরা কমন নিয়ে তারপরে আমরা ম্যাথটা করব। তো আমাদের নিয়ামকের সমীকরণ হচ্ছে y - β + a। এই y - 2টাই হচ্ছে আসলে আমাদের y - β। আর এখানে a এর মান হচ্ছে -1, y - 2 + -1, y - 3 = 0 হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, বলছে যে এই নেক্সট ম্যাথ, এই পরাবৃত্তের উপর অবস্থিত পি বিন্দুর কোটি যদি 12 হয় তাহলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত হবে? এই অঙ্কটা একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে কি করবো, যেহেতু 20 বলা আছে, তো হচ্ছে এখানে y = 12 বসাই দিই। 12² = 9x, এখান থেকে আমাদের x এর মান 16 আসতেছে। তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 16,12। তারপরে আমরা এই সমীকরণটা থেকে এর মান নির্ণয় করব। এখানে একটা 4 গুণ দিলাম, ইন্টু 9/4 × x, y² = 4ax। তো এখানে আমাদের এটা হচ্ছে 9/4। তো উপকেন্দ্রিক দূরত্বের সমীকরণ তো না, এখানে হচ্ছে আমাদের মান নির্ণয় করতে হবে। তো কোন একটা বিন্দুর হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে পরাবৃত্তের
অর্থাৎ পরাবৃত্তের উপর অবস্থিত কোনো একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব যদি নির্ণয় করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের মানটা আসবে হচ্ছে মডুলাস অফ এক্স প্লাস এ। এই এক্সটা হচ্ছে আমাদের ভুজ, আর এ তো হচ্ছে আমাদের এই যে এ। তো এটাই আমরা লিখছি 16+9/4 ইজিক্যাল টু একটা মান আসবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা খুব একটা পরিচিত ম্যাথ, এটা হচ্ছে বইয়ে অনেকবার দেখা গেছে, তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্টও অনেকবার আসছে, বিভিন্ন বইয়ে এই ম্যাথটা আমরা পাবো। ম্যাথটা এটা ইউনিক ম্যাথ, এটা আমরা করে যেতে পারি। তারপর হচ্ছে আমাদের আসতেছে উপবৃত্ত, আমাদের নেক্সট পার্ট এই লেকচারের। তো উপবৃত্তে একটাই টাইপ আমাদের, তো উপবৃত্তের হচ্ছে সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয়ের সংক্রান্ত। তো আমরা জানি উপবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এটা। এখানে যদি এর মান যদি বি এর চেয়ে বড় হয়, তখন আমাদের সমীকরণটা আসবে এইরকম। সমীকরণ তো না, লেখচিত্র, সরি। আর যদি বি এর মান যদি এর চাইতে যদি বড় হয়, তখন আমাদের লেখচিত্র হবে কিছুটা এরকম। তা আমাদের উপকেন্দ্র হবে হচ্ছে এই ক্ষেত্রে যখন হচ্ছে এ এর মান বি এর চাইতে বড়, তখন উপকেন্দ্র হবে এ ই কমা 0, তারপরে এটা হবে মাইনাস এ ই কমা 0, মানে আমরা বলতে পারি উপকেন্দ্র হবে প্লাস মাইনাস এ ই কমা 0। আর নিয়ামক রেখার সমীকরণ হবে হচ্ছে প্লাস মাইনাস এ বাই, এই যে এখানে ইজ ইকাল টু এ বাই, আবার এক্স ইজ ইকাল টু মাইনাস এ বাই, আর কেন্দ্র হবে 0,0। আর এখানেও যদি এরকম আলফা মাইনাস বিটা থাকে, তখন ওই যে এখানে আলফা, সরি, আলফা কমা বিটা থাকে। ধরো এখানে থাকলো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, তখন এখানেও আমাদের কেন্দ্রটা আসবে আলফা কমা বিটা, যেমনটা আমরা পরাবৃত্তি করে আসলাম। তো এই জায়গায় হচ্ছে আমাদের বৃহদাক্ষ এটা ট্রাইস, আর এই জায়গায় হচ্ছে ক্ষুদ্রাক্ষ হচ্ছে আমাদের ট্রাইস। আবার যদি বি যদি বড় হয় এর থেকে, তখন আমাদের উপকেন্দ্র আসবে 0, প্লাস মাইনাস বি বাই এই ই, সরি এস এর স্থানাঙ্ক, অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস বিই। আর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ হবে হচ্ছে y ইজ ইকাল টু প্লাস মাইনাস বি বাই ই। এটা হচ্ছে y ইজ ইকাল টু বিই, বিই বাই ই, আর হচ্ছে যে y ইজ ইকাল টু মাইনাস বি বাই ই। আর কেন্দ্র হবে আমাদের 0,0। এখানে হচ্ছে আমাদের বৃহদক্ষ হচ্ছে টয়েস বি, আর ক্ষুদ্রাক্ষ হচ্ছে আমাদের টয়েস এ। এখানেও হচ্ছে উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন মান নির্ণয় করতে হবে, যেমনটা আমরা পরাবৃত্তে দেখলাম। তো এখানেও হচ্ছে বইয়ে এরকম একটা চার্ট দেওয়া আছে উপবৃত্তের ক্ষেত্রেও। তো ওখানেও বিভিন্ন সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখা উচিত যদি আমরা ম্যাথে গুলা যদি সুন্দরভাবে সলভ করতে চাই। সরি। তো আমরা কতগুলা ম্যাথ, প্রথম ম্যাথ আমাদের বলছে এটা উপবৃত্তের সমীকরণ, তো এর নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা আদর্শ ফরম্যাটে সাজাবো। সাজালে দেখা যাবে যে এখানে এ স্কোয়ার মান আসতেছে হচ্ছে 30, বি স্কোয়ারের মান হচ্ছে 40। তাহলে এ এর মান আসবে √30, বি এর মান আসবে √40। তো এখান থেকে আমরা উৎকেন্দ্রিকতার মান নির্ণয় করবো। উৎকেন্দ্রিকতার নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরাটাকে রুট বাই এ, বা আমরা এইভাবে লিখতে পারি √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যে কোনো একটা করলে আমরা আমাদের উৎকেন্দ্রিকতার মান নির্ণয় করতে পারবো। তা আমাদের আসতেছে এখানে উৎকেন্দ্রিকতা এটা। তো নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 ইন্টু এ বাই এ, তো আমরা পাইলামই √30, আর ই এর মান হচ্ছে এটা, এবং এটা সলভ করলে আমরা আমাদের ইকুয়েশন পেয়ে যাব, সরি আমাদের মান পেয়ে যাব, এবং এই মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তারপরে বলছে এই উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো আমরা আবার আদর্শ ফরম্যাটে নিয়ে যাব। ফরম্যাটে নিয়ে গেলে দেখা যাবে যে আমরা পাবো হচ্ছে এর মান 4 আর বি এর মান 5। এখানে দেখা যাচ্ছে বি ইজ গ্রেটার দেন এ। তো এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মানটা হবে হচ্ছে টোয়াইস এ স্কোয়ার বাই বি। কিন্তু যদি এটা এ ইজ গ্রেটার দেন বি হতো, তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আসতো টোয়াইস বি স্কোয়ার বাই এ। এটা আমাদের বইয়ে দেওয়া আছে, আমরা দেখতে পারবো এই যে। তো এখানে মান বসাই দিব, মান বসালে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তো নেক্সট ম্যাথ হচ্ছে এটি একটি উপবৃত্তের সমীকরণ এবং উপবৃত্তটির বৃহৎ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য যথাক্রমে কি। তা আমরা আবার আদর্শ ফরম্যাটে সাজাবো। আদর্শ ফরম্যাটে সাজালে আমরা দেখতে পারবো যে এরকম আসতেছে। এখানে হচ্ছে 2 দ্বারা ভাগ করছি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে আসতেছে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2। টুটাকে আমরা নিচে পাঠাই দিছি, তখন আমাদের আসতেছে এস স্কোয়ার বাই 1/2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা দেখতে পারবো এ এর মান আসতেছে 1/√2, বি এর মান আসতেছে √2। তো এখানে দেখা যাচ্ছে বি ইজ গ্রেটার দেন এ, তাহলে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে এই √2টাকে 2 দ্বারা গুণ করলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, আবার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 1/√2 কে 2 দ্বারা গুণ করলে যে √2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ এরকম একটা উপবৃত্তের দেওয়া সমীকরণ দেওয়া আছে, এই উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক চাইছে। তো আমরা প্রথমে এক্স থেকে 2 কমন নিয়ে নিব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, এখানে আমরা একটা সুবিধা অনুযায়ী 4 দিয়ে দিলাম। তারপর এখানে আসতেছে ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস আই প্লাস 1, এগুলাকে এক পাশে রাখলাম। তো আমরা যেহেতু এখানে সুবিধা অনুযায়ী একটা 4 বসাইছিলাম, 4 দুগুণী 8, তো এই পাশেও আমরা 8 যোগ করে দিব। তারপর এটাকে ভাগ করলে আমাদের আসতেছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার বাই 8 ইজ ইকুয়াল টু 1। তো আমাদের কেন্দ্র আসবে 2,1। শেষ, এটাই আমাদের অ্যান্সার। তারপর নেক্সট ম্যাথ একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস বি স্কোয়ার বাই এ, আর এখানে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস এ। এখানে যখন আমরা এরকম, তো আমরা দেখতে পাচ্ছি না যে এখানে বি এর মানটা বড় নাকি এর মানটা বড়। তো আমরা এই ক্ষেত্রে আমরা ধরে নিব হচ্ছে এর মানটা বড়। এর মানটা বড় ধরে আমরা ম্যাথটা করব। তো এখান থেকে হচ্ছে আমরা সলভ করে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এর মান বের করব। বের করে হচ্ছে ই টু দি ইজ ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বসালে আমরা আমাদের মান পেয়ে যাবো, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা এ ইজ গ্রেটার দেন বি ধরে ম্যাথটা করব। যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, তখন দেখা যাবে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 বি স্কোয়ার বাই এ আসতেছে, আর বৃহদাক্ষের মান আসতেছে টোয়াইস। তো না বলা থাকলে হচ্ছে আমরা তখন হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি ধরে করবো, আর যদি বলা থাকে তখন তো হচ্ছে যা বলা আছে সেই অনুযায়ী করবো ম্যাথ। তারপরে নেক্সট ম্যাথ আসে, এরকম একটা দেওয়া আছে উপবৃত্তটি হচ্ছে 4 বিন্দু দিয়ে অতিক্রম করে, অর্থাৎ মানে হচ্ছে এই 4,6 দ্বারা এই উপবৃত্তটি সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে আমাদের পি এর মান কত। তো আমরা এই মান দুটা বসাই দিব। তো বসাই দিয়ে তারপর এখান থেকে পি এর মান বের করব, যা আসবে সেটাই হচ্ছে পি এর অ্যান্সার। সোজা ম্যাথ। তারপরে নেক্সট ম্যাথ যেমন বলছিলে উপবৃত্তটির উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক কত। আমরা আবার আদর্শ ফরম্যাটে সাজাবো। ফরম্যাটে সাজানোর পর আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে বি এর মান 4 আর এ এর মান হচ্ছে 2√3। তো আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে 0, প্লাস মাইনাস বিই, কারণ যখন হচ্ছে বি এর মান এর চাইতে বড় হয়, তখন হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা 0, বি, 0, মাইনাস বি।
এখান থেকে ই এর মানটা বাই করবো আমরা। ই এর মানটা আমাদের আসতেছে হাফ। তা হাফ এভাবে বসাই দেবো, বসাই দিলে আমরা আমাদের মান পেয়ে যাবো 0, +-2। এখানে বি এর মান 4। তো এটাই আমাদের অ্যান্সার, 0, +-2। তারপরে নেক্সট ম্যাথ বলছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। ঠিক আগের মতো এটাকে আদর্শ সমীকরণে সাজাবো। আদর্শ সমীকরণে সাজানোর পর দেখবো হচ্ছে আমরা বি এর মান পাচ্ছি হচ্ছে 5, আর এ এর মান হচ্ছে 16, সরি এ এর মান 4, এ স্কোয়ারের মান 16। তো আমাদের এখানে লাগবে না, যদি √1 - a² / b² বিয়োগ করি, ডাইরেক্ট হচ্ছে বি স্কোয়ারের মান 25 আর এ স্কোয়ারের মান 16। √1 - 16/25 করলে 3/5 হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে 1 - a² / b² কেন আসলো, কারণ হচ্ছে এখানে আমাদের বি এর মানটা এর চাইতে বড়। এখন যদি এর মান যদি বি এর চাইতে বড় হইতো আসতো হচ্ছে √1 - b² / a²। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার সমীকরণ হতো। সমীকরণ তো না, উৎকেন্দ্রিকতার মানটা তখন এরকম আসতো। তারপর নেক্সট ম্যাথ, এইটা এবং এটা একটা উপবৃত্তের সমীকরণ আর এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এই দুইটার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। তো আমরা এই ওয়াই এর মানটা এখানে বসাই দিব। ওয়াই এর মানটা বসাই দিলে আমরা এখানে এক্স এর মান পাবো। এক্স এর আমরা হচ্ছে একটা ভ্যালু পাবো, বা দুটা ভ্যালু পেতে পারি। এক্স এর মানটা আবার হচ্ছে ওয়াই এর এখানে বসাবো, বসালে আমরা আবার দুইটা বা একটা ভ্যালু বের করতে পারবো, এবং ওখানে হচ্ছে x, y দিয়ে কিছু একটা আসবে, সেটা হচ্ছে আমাদের answer। তারপরে আমরা নেক্সট আসি আমাদের আজকের লেকচারের ফাইনাল পার্ট, অধিবৃত্ত। তো এখানেও হচ্ছে উপবৃত্তের মতো একটাই টাইপ, সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয়। তো উপবৃত্তের দুটি আদর্শ সমীকরণ আছে, একটা হচ্ছে x² / a² - y² / b² = 1। এটা যখন a is greater than b। আবার y² / b² - x² / a² = 1। এটা কখন, যখন b is greater than e। যদি ইকুয়েশনটা এইরকম হয় আর a is greater than b, তখন আমাদের চিত্রটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের নিয়মক রেখা, x = -a/e, x = a/e। শীর্ষবিন্দু হবে আমাদের দুটা, a, 0 - a, 0। কেন্দ্র হবে আমাদের 0, 0। আর উপকেন্দ্র হবে a, 0 - a, 0। আর বি এর মান যদি বড় হয় তখন আমাদের ইকুয়েশনটা হবে এরকম। ধরেন এই যে উপর নিয়ামক রেখা আসবে y = b/e, y = -b/e, কেন্দ্র 0, 0। শীর্ষবিন্দু হচ্ছে 0, +-b, আর উপকেন্দ্র আসবে 0, +-be। এখানে হচ্ছে উপবৃত্তের মতো হচ্ছে যে বইয়ে যে ছক আকারে যে সূত্রগুলা দেওয়া আছে সেগুলো একটু মনে রাখতে হবে যদি আমরা অঙ্কগুলা বের করতে চাই। তো আমাদের প্রথম কোশ্চেন, xy = 2 কোনটির সমীকরণ। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এটা কোন অধিবৃত্ত, এটা হচ্ছে আয়তকার অধিবৃত্ত। এটা একটু আমরা মনে রাখবো। ঠিক আছে, নেক্সট বলা আছে অধিবৃত্তের
সমীকরণটা কি? অধিবৃত্তের সমীকরণটা জানি, সরি, এখানে চাইছে হচ্ছে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কি এবং অধিবৃত্তের কেন্দ্রিকতা ও নিয়ামক রেখার সমীকরণ। সরি, আমি কোশ্চেনটা একটু ভুল দিয়েছি, জন্য দুঃখিত আন্তরিক। তো আমরা অধিবৃত্তের সমীকরণটা সাজালাম, সাজানোর পর হচ্ছে আমাদের এখানে বি এর মান এর চাইতে বড় আসতে, সেখানে বি এর মান হচ্ছে √5 আর এর মান হচ্ছে √4 বা 2। তো ই এর মান আসবে এখানে, ই এর সমীকরণ তো না, এর মানে হচ্ছে ই এর মান হচ্ছে 1/bs, 1 + b² তার মানে 1 + 4/5 = 3/√5। তারপর হচ্ছে আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণ বাই করবো, y = +- b/e, কারণ এখানে বি এর মান বড়, তাই দেখে আমাদের ইয়াটা আসবে এরকম, y = +- b/e। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, উপবৃত্তের ক্ষেত্রে যখন আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে গিয়েছিলাম তখন এখানে মাইনাস ছিল, আর এই অধিবৃত্তের ক্ষেত্রে এখানে কিন্তু প্লাস। আমরা একটু একটু খেয়াল রাখবো এটা, আমরা এটা একটু খেয়াল রাখবো। এর একটি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত। তো আমরা আদর্শ ফরম্যাটে নিয়ে যাব। তো আদর্শ ফরম্যাটে নিয়ে যাওয়ার পর দেখবো আমরা হচ্ছে আমাদের এখানে এর মান আসতেছে a = 3, b = 4। তো কি মনে হতে পারে যে এখানে হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ, তাহলে এটা হচ্ছে লেখচিত্রটা হবে এরকম, বাট এটা ভুল, এটা আর লেখচিত্র এরকম হবে না, লেখচিত্র এরকমই হবে। কারণ এখানে হচ্ছে আমাদের সামনে যেহেতু মাইনাস আছে, তাই দেখে বি এর মানটা অল দ্য টাইম এর চাইতে ছোট হবে। সামনে মাইনাস থাকার কারণে বি এর মানটা এখানে হচ্ছে এর চাইতে ছোট। আমরা দেখবো যে হচ্ছে কার সামনে পজিটিভ আছে, যার সামনে পজিটিভ আছে তার নিচে যা ভাগ আকারে থাকবে সেটাই হচ্ছে বড় থাকবে, আর মাইনাস যার সামনে এবং যার সামনে থাকবে এবং তার নিচে যা ভাগ থাকবে তা অল দা টাইম ছোট থাকবে। এখন যদি এটা যদি 1 হইতো, এটা যদি যদি 9 না হয়ে যদি a² মান যদি 1 হইতো আর b² মান যদি 1 কোটি হইতো, তারপর হচ্ছে এখানে 1 বড় আর 1 কোটি মান ছোট। তাহলে উৎকেন্দ্রিকতা কি হবে? উৎকেন্দ্রিকতা আমাদের হবে √1 + a²/b², সরি 1 + b²/a², তার মানে 1 + 16/9 = 5/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আয়তকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, এটা মুখস্থ, এটা √2। আয়তকার অধিবৃত্তের আরেকটা সমীকরণ আছে, আমরা তো দেখলাম কিছুক্ষণ আগে, xy = c, এই যে এখানে এরকম একটা সমীকরণ। আরেকটা সমীকরণ হচ্ছে s² - y² = এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। তো নেক্সট ম্যাথে আসি। তো বলছে অধিবৃত্তটির কেন্দ্র কত। ঠিক এখানেও দেখা যাচ্ছে যে আমাদের বি এর মান ছোট আসতেছে, এর মান বড় আসতেছে, কিন্তু মাইনাস থাকার কারণে এটা অল দা টাইম ছোটই হবে।
তো এখানে বলছে আমাদের কেন্দ্র বাই করতে, কেন্দ্র বাই করা সোজা, এখানে কোনো আলফা আর বিটার কোনো ইস্যু নেই, তো কেন্দ্র হচ্ছে আমাদের 0,0। তারপরে বলছে যে এইটা অধিবৃত্তের সমীকরণ, এই অধিবৃত্তের শীর্ষবিন্দুদ্বয় এরকম বলছে, এরকম আমরা নির্ণয় করব এটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে। তা আমরা এখান থেকে এর মান পাইতেছি 3, বি এর মান √3 পাচ্ছি। তাহলে শীর্ষবিন্দু হবে হচ্ছে আমাদের 1 + a, 0 আর হচ্ছে 1 - a, 0, মানে হচ্ছে আমাদের শীর্ষবিন্দুদ্বয় হবে হচ্ছে আলফা প্লাস a, 0, আলফা মাইনাস a, 0। সরি, এখানে আলফার মানটা 1, তাই দেখো 1 + a, 0 আর 1 - a, 0। তাই এর মান হচ্ছে 3, বসালে 4, 0 আসতেছে, আর আসতেছে -2,0। এগুলা হচ্ছে আমরা বইয়েই পাবো, চিন্তা করার কোনো কারণ নেই, এগুলো আপনাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে বলছে আরেকটা ম্যাথ, এটার হচ্ছে এই অধিবৃত্তটির দ্বিঘাক্ষ অর্থাৎ নিয়ামক রেখার সমীকরণ। তো আমরা প্রথমে উৎকেন্দ্রিকতা বাই করব, যেহেতু এখানে এক্স এর সামনে যেহেতু পজিটিভ সাইন আছে, তাহলে আমাদের উৎকেন্দ্রিকতার মান হবে 1 + b² / a², তো মানে 1 + 9/16 = 5/4। a এর মান 4, b এর মান এখানে 3। তাহলে দ্বিঘাক্ষের সমীকরণ হবে x = +-a/e, তো যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে এতটুকু। লাস্টে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করি, অর্থাৎ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি। পরাবৃত্তের সমীকরণ থেকে যে বিভিন্ন উপাদান নির্ণয় করা লাগে সেটা একটু আমরা ভালো মতো দেখবো, কারণ এখানে হচ্ছে অ্যাডমিশনের প্রচুর কোশ্চেন আসে। ঠিক একইভাবে উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রেও একই কথা, এদের হচ্ছে সমীকরণ দেওয়া থাকে, এই সমীকরণ থেকে বিভিন্ন জিনিস নির্ণয় করতে বলে, যেমন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, নিয়ামক রেখার সমীকরণ কত, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, উৎকেন্দ্রিকতা কত, এগুলা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে বলে। তো আমরা এগুলো একটু খেয়াল রাখবো। তো আজকে এতটুকুই। থ্যাংকস টু অল। কেউ যদি আমার সাথে যদি কোনো সমস্যা নিয়ে যদি কথা বলতে চায়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।